দর্শক বন্ধুরা, একই কাণ্ড ঘটাই দিল আওয়ামী লীগ। আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে সঠিক জায়গায় আসছেন। সেটি হচ্ছে সমন্বয়ক সার্জিস আলমের বাবা সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেলেন। পঞ্চগড়ে সমন্বয়ক সার্জিস আলমের বাসা, আর সেখানে সমন্বয়ক সার্জিস আর হচ্ছে তার বাবা, তিনি মানে তারা দুইজন আপনার রুট পার হইতেছিল, মানে সম্ভবত তারা আসছে। সেটি হচ্ছে সমন্বয়ক সার্জিস আলমের বাবা সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেলেন। পঞ্চগড়ে সমন্বয়ক সার্জিস আলমের বাসা, আর সেখানে সমন্বয়ক সার্জিস আর হচ্ছে তার বাবা, তিনি মানে তারা দুইজন আপনার রুট পার হইতেছিল, মানে সম্ভবত তারা। আসসালামু আলাইকুম। সম্প্রতি কয়েকটা ঘটনা নিয়ে কথা বলা খুব জরুরি মনে করলাম। যে বিষয়গুলো যদি ঠিক না করা হয় তাহলে বাংলাদেশের সামনে আবারও সমূহ বিপদ আসবার আশঙ্কা করছি। একটা শ্রেণী খুব সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে আগাবার চেষ্টা করছে। এই গোষ্ঠীকে যদি ঠিকমতো মোকাবেলা করা না যায় তাহলে যেই লেডি ফেরাউন দুর্বিসহ 15 বছর আমাদের জীবনে, আমাদের মাথায়, আমাদের দেশের উপরে চেপে বসেছিল, সেই লেডি ফেরাউনের প্রেতাত্মা যারা আছে তারা আবারও বাংলাদেশের পতাকাকে শকুনের মতো আঁকড়ে ধরবার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে বর্তমানে আপনারা খবর পেয়েছেন যে সার্জিস আলম এবং সার্জিস আলমের বাবা রাস্তা পারাপার হতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এমন কিছু ভিডিও সূত্র উঠে এসেছে, আমাদের সৌদি প্রবাসী এক ভাই বলেছেন। এদিকে কঠিন গুরুত্বপূর্ণ তথ্য দিতে আসছেন ইলিয়াস হুসাইন। উনি বলেছেন বাংলাদেশে আবারও 5ই আগস্টের মতো কিছু একটা হতে চলেছে, তা জানতে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে কি বাংলাদেশের সার্জিস এবং হাসনাতের পিছনে শত্রু লেগেছে, এটা সঠিক? তাদেরকে বিদায় করতে চাচ্ছে, এটা সঠিক? এবং অনেকেই এই ঘটনাকে সূত্র ধরে বলছে আওয়ামী লীগের লোকজন গাড়ি চাপা দিয়ে সার্জিস আলমের বাবাকে মেরে ফেলেছে, এমন তথ্য। চলুন আমরা কিছু সূত্র দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, একই কাণ্ড ঘটাই দিল আওয়ামী লীগ। আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে সঠিক জায়গায় আসছেন। সেটি হচ্ছে সমন্বয়ক সার্জিস আলমের বাবা সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেলেন। পঞ্চগড়ে সমন্বয়ক সার্জিস আলমের বাসা, আর সেখানে সমন্বয়ক সার্জিস আর হচ্ছে তার বাবা, তিনি মানে তারা দুইজন আপনার রুট পার হইতেছিল, মানে সম্ভবত তারা তারা আর কি বাজারে গেছিল, এবং সেখানে তারা একটা পরে রুট পার হইতেছিল, এবং সেখানে আপনার একটা ট্রাক এসে তাদেরকে কি মানে তাদের উপর আক্রমণ করা হয়, এবং সেখানে সার্জিসের বাবাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর সমন্বয়ক সার্জিস তার মানে তার কিছু হয় নাই, তিনি আর কি সেফ আছে। তো এটা নাকি আওয়ামী লীগের আপনার একটা মানে কি ঘটনা, মানে আওয়ামী লীগের নাকি প্ল্যান এ, এটা নাকি আওয়ামী লীগ ঘটাইছে, আওয়ামী লীগের প্ল্যান এ। আচ্ছা, এখন আসুন সমন্বয়ক সার্জিসের বাবার কি অবস্থা। সেটি হচ্ছে সমন্বয়ক সার্জিসের বাবাকে যখন নাকি ট্রাকটি আপনার ধাক্কা দেয়, সেখানে পঞ্চগড়ে যে আপনার কাছাকাছি যে হসপিটালটা ছিল, সেই হসপিটালে আপনার সার্জিসের বাবাকে মানে নেওয়া হয়, এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মানে তিনি নীতি তিনি কি রাস্তায় মৃত্যুবরণ করেন, এবং সেখানে আপনার সম্পূর্ণ দায়ভার উঠে আসছে আওয়ামী লীগের উপরে। মানে এটা নাকি আওয়ামী লীগ ঘটাইছে। আপনার যেমনটা গতকালকে নাকি আপনার কি বলো 7 কলেজের শিক্ষার্থীরা আপনার সার্জিসের উপরে আক্রমণ করে, এটাও নাকি আওয়ামী লীগ ঘটাইছে। এবং আজকে আইসা আপনার সন্ধ্যা সময়, বাংলাদেশ টাইম সন্ধ্যা সময়, সেখানে যখন নাকি সার্জিস সমন্বয়ক সার্জিস আর হচ্ছে তার বাবাকে মানে আপনার মানে সরি তার বাবা যখন নাকি আপনার সড়ক দুর্ঘটনা ঘটে, সেটাও নাকি আওয়ামী লীগ ঘটাইছে। মানে সবকিছু কি আওয়ামী লীগ ঘটাইছে। আমার একটা প্রশ্ন, মানে ছোট্ট একটা প্রশ্ন, সেটি হচ্ছে পঞ্চগড়ে সার্জিসের বাবার উপর কিংবা সার্জিসের উপরে তার বাপ বেটার উপর যখন নাকি আক্রমণটা ঘটে,
সেখানে কি মানে আওয়ামী লীগের যদি টার্গেট থাকে তাহলে টার্গেট থাকবে তো আপনার সমন্বয়ক সার্জিস, তাহলে আপনার তার বাবার প্রতি কেন টার্গেট? অনেকেই বলতেছেন যে তার বাবা সাবেক একজন নেতা ছিল আপনার ছাত্রলীগের নাকি আপনার যুবলীগের, সম্ভবত সেই আপনার খুব থেকে আওয়ামী লীগ এই কাজটা করেছে। মানে সার্জিস আলম যেভাবে পল্টি নিছে আওয়ামী লীগের সাথে, ঠিক সেম ভাবে পল্টি নিছে তার বাবা আওয়ামী লীগের সাথে। এটার জন্যই নাকি বাপ বেটাকে দুজনকে নাকি মারার একটা প্ল্যান থাকে। মানে এটা হচ্ছে সার্জিস আলমের বক্তব্য যে আমরা চাপের মুখে পড়ে, একটা সময় ছাত্রলীগ, আমি ছাত্রলীগ করতাম, আমার বাবা মানে তিনি সম্ভবত হচ্ছে আমার ঠিক খেলা আসছে না, যুবলীগে না তিনি মানে তার বাবা কোন একটা পদ পদবিতে ছিল, তবে সেখানে নাকি তাদের জোর জবস্তি করে তাদেরকে বসানো হয়েছে। এবং সেখান থেকে যখন নাকি একটা পর্যায়ে তারা মানে রিজাইন দিয়ে সেই দলটাকে তারা ত্যাগ করে আপনার শিবির, তারপর হচ্ছে আপনারা নাকি ভালো জানেন মাস্টার মাইন্ড হয়ে যায়, সেখান থেকে কিন্তু তারা সমন্বয়ক হয়। এবং এটার খুব থেকেই নাকি আওয়ামী লীগ এদের উপরে আক্রমণ চালায়। তাহলে একটা প্রশ্ন আমার থেকেই যায়, তাহলে যে ট্রাক ড্রাইভার নাকি ছিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেননি, অন্যদিকে মানে তাকে গ্রেপ্তার করার আপনারা চেষ্টা চালাচ্ছেন। অপোজিট সাইডে আরেকটা লজিক, সেটি হচ্ছে ভাই আওয়ামী লীগের যদি ক্ষোভ থেকে থাকে তাহলে সবচেয়ে বড় ক্ষোভ থাকবে হচ্ছে সমন্বয়ক সার্জিসের উপর, তার বাবার উপরে না। তার বাবা তো অনেক আগে করতেন, তার বাবা কি অনেক আগে করতেন, স্বাভাবিক ছিল, কিন্তু সমন্বয়ক সার্জিস যেভাবে মাস্টার মাইন্ড দিয়ে এবং প্রতিনিয়ত মিথ্যা কথা দিয়ে আওয়ামী লীগের পতন ঘটাইছে, আপনার কি বলে হাসনাত থেকে শুরু করে যে বাজার আছে, হান্নান মাহফুজ থেকে শুরু করে যে বাজার আছে, তো মারলে তো ভাই সার্জিসকে মারার কথা ছিল, তার বাবাকে কেন মারলো বলেন, কেন মারলো? অন্যদিকে যখন নাকি আপনার ওই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যখন নাকি মারা হয় আপনার ইয়েতে চট্টগ্রামে, সেখানেও কিন্তু যখন নাকি তার জানাজার নামাজে সমন্বয়ক সার্জিস হাসনা তারা যায়, সেখানেও তাদের কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এবং সেই ঘটনাও কি আওয়ামী লীগের উপর তারা দায়ভার চাপিয়ে দেয় যে এটা ছিল আওয়ামী লীগের একটা কারসাজি, আর আওয়ামী লীগ আমাদেরকে মেরে ফেলতে চায়। এর জন্যই আমাদের প্রতিনিয়ত রাস্তাঘাটে যখন নাকি আমরা এক ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে আমরা চলাফেরা করি, ঠিক তখনই কি এই আওয়ামী লীগ আমাদের উপরে মানে আজরাইল হয়ে আমাদের উপরে আক্রমণ করে ফেলে, আমাদের মারার চেষ্টা করে। মানে যখন নাকি আপনার অ্যাডভোকেট সাইফুল মারা যায়, তার জানা যায় গেছিল, এবং ফেরার পথ মানে ঢাকা ফেরার পথে তাদের উপরে আক্রমণ হয়, তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। যখন নাকি এটা ইনকোয়ারি করা হয়, তদন্ত করা হয়, তখন কি দেখা যায় যে আপনার ভুলবশত হয়ে যেতে পারে, কারণ ভাই রাস্তাঘাটে চলাফেরা করার সময় যে কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন। এটার জন্য যদি আমি আমার শত্রু, যে মানে যাকে আমি সন্দেহ করি যে আমার শত্রু, আমি যদি এখন বলি যে ও এটা ঘটাইছে, এটা আসলে কতটুকু আপনার হাস্যকর হতে পারে বলেন? এখন যে ট্রাকটা নাকি সার্জিসের বাবার উপরে বাড়ি দিয়ে চলে যায়, মানে সেটাও নাকি আওয়ামী লীগ ঘটাইছে, তাহলে আমার প্রশ্ন থেকেই যায়, এটা যদি ভাই আওয়ামী লীগই ঘটাই থাকে তাহলে তো সবচেয়ে বড় ক্ষোভ হচ্ছে সার্জিসের উপরে। সার্জিস আর ওর বাপের তো একদম মানে ব্যানিশ করে ফেলাইব, মানে স্পটে নাই, তাই না? এমনটা তো হওয়ার কথা, কিন্তু তারা কি উল্লেখ করা কি যে সাইটে বাড়ি দিয়ে চলে যায়। তারা যদি ভাই বাড়ি দিতে হয় তাহলে সাইটে কেন বাড়ি দিবে বলেন? সাইটে কেন বাড়ি দিবে? আমাদের বাংলাদেশ সাথে অনেকে জানে যারা নাকি বিশেষভাবে ট্রাক চালান, ডিস্ট্রিক্ট ড্রাইভার আছেন, আপনারা অনেকেই অনেক লং জার্নি করেন, আপনারা অনেক ড্রাইভ করেন, অনেক কষ্ট করেন, অনেক স্ট্রাগল করেন, কিন্তু একটা সময় আপনারা ড্রাইভ করতে করতে ক্লান্ত হয়ে যান, চোখে মনে করেন ঘুম চলে আসে। এইরকম হতে পারে ভাই, কি হতে পারে না? রাস্তাঘাটে চলার সময় কি যে কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন না? এখন আমি যদি আপনার আওয়ামী লীগের নাম দিয়ে তাহলে এটা কতটুকু হাস্যকর হবে? আর যদিও রিপোর্টটা উল্লেখ করে আসছে যে সাইটে বাড়ি দিয়ে চলে যায়, তাহলে সার্জিসকে যদি মারার কল্পনা থাকতো বা তার বাপ বেটাকে যদি হত্যা করার কমপ্লেন থাকতোই বা সে চিন্তাধারা থাকতোই, তাহলে তো দুজনকে একদম মানে রাস্তায় একদম মানে ছিচ্চা ফালাইতো রে ভাই। ডিস্ট্রিক্ট ট্রাক একদম ছিচ্চা ফালাইতো দুইটারে, তাই নয় কি? তাহলে তারা দিয়ে বাড়ি দিয়ে চলে যায়, এটা আসলে কতটুকু হাস্যকর। সর্বশেষ আমি আসলে একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে ভাই বাংলাদেশে বর্তমান অনাকাঙ্ক্ষিত ঘটনা যে বা যারা ঘটাচ্ছেন প্রতিনিয়ত চলমান, প্রত্যেকটা কাজে কি আওয়ামী লীগ ঘটাইতেছে? আরে ভাই গতকালকে আমার এলাকায় যে একটা রোড অ্যাক্সিডেন্ট হইলো, মানে একটা আপনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট একজন ডেড হয়ে গেছে। এখন এইটাও কি আমি বলবো যে এটা বিএনপি ঘটাইছে, এটা আপনার সমন্বয় একটা ঘটাইছে, এটা আওয়ামী লীগ ঘটাইছে? এখন কি আমি বলবো এটা? বলবো আমি এটা? বলেন, বলবো আমি? এটা আসলে কতটুকু হাস্যকর হতে পারে বলেন? কতটুকু হাস্যকর হতে পারে?
বর্তমান এই সমন্বয়করা আসলে নিজেদের দোষ চাপানোর জন্য অন্যের উপরে দোষ আপনারা দিয়ে বেড়াচ্ছেন। এটাই হইতেছে আপনাদের মূলত মাস্টার মাইন্ডের আর একটা প্ল্যান, এটা আমরা বুঝি। আর এটা যদি সত্যি আওয়ামী লীগের প্ল্যান হতো তাহলে আপনাদের বাপ বেটা আজকে মানে আপনার বাপ তো মারা গেছেই, সাথে আপনিও মারা গেতেন, আপনিও বেঁচে থাকতেন না সার্জিস। বুঝতে পারছেন? দর্শক বন্ধুরা, সর্বশেষ আমি আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে পঞ্চগড় থেকে যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন আপনারা অবশ্যই সত্যির যে ঘটনাটা সেটা আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আর আদার্স যেই দর্শক বন্ধুরা আছেন আপনারাও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বর্তমানে এই ব্যক্তি যে কথাগুলো বলেছে সার্জিস আলম সম্বন্ধে এবং এই কথাগুলো কতটুকু সত্য প্রমাণ তা আমরা এটা খুঁজে বের করার পরিকল্পনা করছি। উনি বিদেশের মাটিতে বসে যে কোনোভাবে একটা জিনিস প্রচার করছেন, আসলে কতটুকু যুক্তি এই প্রচারের সাথে, যা তথ্য প্রমাণ আছে কি নাই তা এখনও আমরা খুঁজে পাই নাই। তবে বর্তমানে টাইটেল তার ব্যবহার করে আমরা যে কাজটা করতেছি, আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টায় আছি যে আসলেই বাস্তবে সার্জিস আলমের বাবা অ্যাক্সিডেন্ট হয়েছেন নাকি এই নিউজটা কোনো সার্জিস আলমের শত্রু হিসেবে উনি মিথ্যা প্রচার করছে এমন মন্তব্য। যদি কেউ সঠিক তথ্য জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানাবেন। আসলে এই নিউজটা কতটুকু সত্যতা প্রমাণ করে এই প্রবাসীর মুখ থেকে উনি সরাসরি যে কথাগুলো বলছেন। আর কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে আবারও আসতেছে তা ইলিয়াস হুসাইন সাংবাদিক বলছেন। চলুন আমরা তার বিস্তারিত শুনি। আসসালামু আলাইকুম। সম্প্রতি কয়েকটা ঘটনা নিয়ে কথা বলা খুব জরুরি মনে করলাম। যে বিষয়গুলো যদি ঠিক না করা হয় তাহলে বাংলাদেশের সামনে আবারও সমূহ বিপদ আসবার আশঙ্কা করছি। একটা শ্রেণী খুব সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে আগাবার চেষ্টা করছে। এই গোষ্ঠীকে যদি ঠিকমতো মোকাবেলা করা না যায় তাহলে যেই লেডি ফেরাউন দুর্বিসহ 15 বছর আমাদের জীবনে, আমাদের মাথায়, আমাদের দেশের উপরে চেপে বসেছিল, সেই লেডি ফেরাউনের প্রেতাত্মা যারা আছে তারা আবারও বাংলাদেশের পতাকাকে শকুনের মতো আঁকড়ে ধরবার আশঙ্কা তৈরি হবে। এর মধ্যে সবচাইতে বড় জিনিস, সবচাইতে আমি আমার এই সোশ্যাল মিডিয়াতে যতদিন ধরে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছি, রাজনীতি নিয়ে আলাপ করা শুরু করেছি, ততদিন পর্যন্ত দুইটা জায়গায় আমি এক ছিলাম। আপনারা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে যত বিজ্ঞ মানুষজন আছেন, আমার চাইতে বহু জ্ঞানী গুণীরা আছেন, আপনাদের কাছে অনুরোধ, এই দুইটা জায়গা আপনাদেরকে ঠিকভাবে মোকাবেলা করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে ভারত, আরেকটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে শুধু আওয়ামী লীগ দল না, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, শেখ মুজিব। 32 নম্বরে লুঙ্গি ড্যান্স আপনার গান হয়েছে 15 আগস্টে, সেটা নিয়ে আমি কয়েকজন সমন্বয়কেরও খুব নরম সুর দেখলাম। আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, ভাই আপনারা বাংলাদেশে মেজর ডালিম বীর যোদ্ধা, তারপরে কর্নেল রশিদ, মেজর বজলুল হুদা থেকে শুরু করে আরো যারা 15 আগস্টে যাদেরকে বলা হয়েছে যে তারা শেখ হাসিনার পরিবারের খুনের সাথে জড়িত ছিল, সেটা করা ফরজ ছিল। আমার যদি ফাঁসিও হয় আমি সারা জীবন এটা বলে যাব যে সেই অবস্থায় তাদেরকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত করা ফরজ ছিল। আমাদের বাংলাদেশকে আজকে যেমন স্বাধীনতা আমরা পেয়েছি, প্রতিটা মানুষ যার ঘরে ভাত নেই সেও মনে হচ্ছে হাত ছেড়ে বেঁচেছে, যে একটা বিশাল বড় বোঝা বাংলাদেশের মানুষের মাথার থেকে গিয়েছে। 15 আগস্টের ঠিক এরকম একটা পরিস্থিতি ছিল। আমরা ওই সময়ের বই, পত্র, পত্রিকা, বিদেশি মিডিয়ার যে সংবাদ, সেগুলো থেকে যেটা জেনেছি যে শেখ মুজিব, তার পরিবার, আত্মীয় স্বজন, তার কয়েকটা বাহিনী, রক্ষী বাহিনী, নীল বাহিনী, লাল বাহিনী, এসব বাহিনী দিয়ে, এই মনির বাহিনী, এগুলো দিয়ে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছিল তা আজকের চাইতেও ভয়ঙ্কর।
শুধু শেখ হাসিনার মতো 15 বছর সময়টা শেখ মুজিব পায় নাই। যদি পেত তাহলে শেখ মুজিব শেখ হাসিনার চাইতে ভয়ঙ্কর একটা ডিক্টেটরের রূপ নিত, সেটা পারে নাই। কিন্তু যারা আজকে শেখ মুজিবের 32 নম্বর ভাঙা, শেখ মুজিবের 15 আগস্টের রাতে হিন্দি গান শোনার কারণে যারা আজকে কথা বলছে, হাসনাত ভাই এবং আরেকজন আর যে কজন সমন্বয়ক আপনারা এটা নিয়ে কথা বলেছেন, আমি আপনাদের বিভিন্ন টেলিভিশনের বক্তব্য শুনেছি, আপনারা অত্যন্ত নরম সুরে তাদের সম্মানের সহিত কথা বলেছেন। এটা আপনাদের উদারতা, এটা আপনাদের মানবতা, এটা আপনার পরিবার থেকে শিক্ষা। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই দেশে বর্তমানের যেই ভয়ঙ্কর পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করে গিয়েছে, এটার উদ্যোক্তা হচ্ছে শেখ মুজিবুর রহমান। অতএব আপনাদের কাছে অনুরোধ, আপনারা কয়েকটা 3-4টা বই আপনারা পড়েন। আমার ফাঁসি চাই পড়েন, আমার দেখা রাজনীতির 3 কাল পড়েন, তারপরে হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর এটা পড়েন, তারপরে হচ্ছে গিয়ে জাসদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি পড়েন, স্বাধীনতার দলিল পত্রের 3টা খণ্ড পড়বেন, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, এই 3টা। এই জিনিসগুলো পড়লে শেখ মুজিবের আসল চেহারা আপনারা বুঝতে পারবেন, প্রতিটা কথার জবাব দিতে পারবেন। যারা আপনাকে কোশ্চেন করছে তাদের কাছে বলতে পারবেন যে শেখ মুজিবকে কেন এত সম্মান করতে হবে। শেখ মুজিব এই দেশে এই দুর্ভিক্ষ এনেছে, শেখ মুজিব এই দেশে লুটপাট করেছে, ব্যাংক লুটের জনক সে, এই দেশে ভোট চুরির জনক সে, সব দুর্নীতি, লুটপাট, ব্যাংক, এই দুর্যোগ, আপনার রেড ক্রিসেন্টের মালামাল, এই সব চুরির মূল হোতা হচ্ছে এই শেখ মুজিব। সো তাকে কেন দিতে হবে সম্মান, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আপনারা যদি এটাকে এইভাবে বলেন না যে শেখ মুজিব হচ্ছে ইয়ের ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে, পৃথিবীর কেউ সমালোচনার ঊর্ধ্বে না। আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনি, আমাকেও আল্লাহর ব্যাপারে কিছু কোশ্চেন আমার মাথায় আসতে হবে। আমি কেন আল্লাহকে বিশ্বাস করব? এই কোশ্চেন নিয়ে, উত্তর নিয়ে যদি আমি ঈমান আনি, তাহলে আমার ঈমান অনেক শক্ত হবে। আর যদি এমনিতেই জন্ম নিয়েছি মুসলমান পরিবারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি আর আমি মুসলমান হয়ে গেছি, এই ঈমানের সমস্যা আছে। এটা যদি এই বিপদের মুহূর্তে যদি পরীক্ষা দিতে হয়, তাহলে ঈমানটা থাকবে না ঠিক মতো। সো শেখ মুজিবের ব্যাপারে বিতর্কের ঊর্ধ্বে সে মানুষ, সে বিতর্কের ঊর্ধ্বে হবে কেন? আমার কিছু কোশ্চেনের জবাব দিতে হবে। 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার ঘোষণাপত্র পাল্টানো, 73-এর নির্বাচন, 72-এর রক্ষী বাহিনী গঠন, তারপরে যা যা এই যে ঘটনাগুলো, 75-এ এসে তারপরে বাকশাল টাকশাল তৈরি করা, 74-এর দুর্ভিক্ষ, রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, মনির যে বাহিনী, তোফাইলের বাহিনী, এগুলো কেন করেছিল? এই প্রশ্নের জবাব দিতে হবে। তখন বোঝা যাবে যে আসলেই শেখ মুজিব হচ্ছে আপনার ইয়ের ঊর্ধ্বে, কোন বিতর্কের ঊর্ধ্বে। এই আওয়ামী লীগ বাংলাদেশে তার আগের 15 বছর আলেমদের উপরে নির্যাতন, সাধারণ মানুষকে গুম করা, যাকে তাকে যা মনে চায় তাই করেছে। কেউ এই সুশীলরা কোনো কথা বলে নাই। আজকে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে, সুশীল সাজিয়ে তারপরে আওয়ামী লীগ তাদের বি টিম হিসাবে এই জায়গায় কাজে লাগাচ্ছে। তো এদের ব্যাপারে সাবধান হইতে হবে। কিছু মানুষ সমালোচনা করছে, আমার এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের ভেতরে সবচাইতে পছন্দের, সবচাইতে চৌকুশ, সবচাইতে স্মার্ট, সবচাইতে ভদ্র, সবচাইতে যোগ্য 2 জন উপদেষ্টা। একজন হচ্ছে এই আসিফ, আরেকজন হচ্ছে নাহিদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে এই 2 জন মানুষ সবচাইতে যোগ্য। কেন জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবী ব্যাপী, আমার আজকে বলতে গর্ব হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার দেশের সরকার প্রধান। এটা কাউকে বলে পরিচয় দেওয়ানোর দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস বললেই সবাই চিনে। তার চাইতে এরা যোগ্য। কারণ কি জানেন? এই মানুষগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে এনেছে। এই জন্য এই 2 জনের ব্যাপারে খুব হিসাব করে কথা বলতে হবে। নাহিদের শরীরের সেই মারধরের সেই দাগ আপনারা দেখেছেন। তারপরও তারা ঠিক ওই জায়গাতে দাঁড়িয়েছিল যেখান থেকে তারা আন্দোলন শুরু করেছিল। অতএব নাহিদকে ওই ইয়ে করতে গিয়েছে, আপনার শপথ পড়তে গিয়েছে, আর সে কমপ্লিট স্যুট পরে যায় নাই, আপনার ইয়েদের মতো, অন্যান্য উপদেষ্টাদের মতো দামি দামি শার্ট প্যান্ট পরে যায় নাই। এই জন্য সমালোচনা করা যাবে না। কারণ এই জামা কাপড়, এই একই শার্ট প্রতিদিন পরবে, খুব গরিব হিসাবে সে দেশ চালাবে, এটাই হচ্ছে আমরা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত সাহাবা, তারপরে খলিফারা, যত কেউ এই পৃথিবী শাসন করেছেন, তারা সবাই জরাজীর্ণ একটা কুঁড়ে ঘরের মধ্যে বসে সারা পৃথিবী শাসন করেছেন।
তাদের নিজেদের ঘরের সম্পত্তি বাড়ে নাই, তারা রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের মানুষের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করেছেন। অতএব এই দুইজন এই কি পড়লো না পড়লো এটার দিকে তাকানোর দরকার নাই। ওনাদেরকে যারা স্যার বলেছে এটা নিয়েও দেখলাম কিছু কিছু মানুষ সুশীল কিছু কিছু সমালোচনা করছে। মমতাজকে স্যার বলেছিল তো ম্যাডাম বলেছিল সেনাবাহিনীর কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর জেনারেল, তখন খারাপ লাগে নাই আপনাদের? এই দেশে মুরাদকে স্যার বলেছে পুলিশের এসপি, তখন খারাপ লাগে নাই? ডিসিরা স্যার বলেছে, খারাপ লাগে নাই? ময়মনসিংহের নাজিমউদ্দিন আপনার 5 মিনিটের আপনার এই 3x বের হয়েছিল, তখন খারাপ লাগে নাই? এই যে ইয়ের ভেতরে সব লম্পট বদমাশ চরিত্রহীনরা সংসদে বসেছিল, তাদেরকে তাদের এলাকার এসপি ডিসিরা স্যার বলে নাই? তখন কোথায় ছিল আপনাদের এই সমালোচনা? এখন আসিফকে কে স্যার বলেছে এই জন্য আপনাদের গায়ে লেগে যাচ্ছে। এই জিনিসগুলো থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের বিশাল বড় মাপের আপনার সুশীল, বিশাল সুন্দর সুন্দর কাপড় চোপড় পরা এরা না। আমাদের দরকার হচ্ছে সৎ, যোগ্য, যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে। দেশের চরম মুহূর্তে যারা ডিবির হাতে আটকের পর চরম মারধর, রিমান্ডে যাওয়ার পরেও বেরিয়ে এসে যারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে পারে, আমাদের সেই ধরনের নেতা দরকার। অতএব এই আসিফ এবং নাহিদ এদেরকে নিয়ে যখন সমালোচনা করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে তারা যেই সময় যা করেছে ওই সময় আপনি কি করেছিলেন। সমালোচনা করার সুযোগ আছে, এখন যা করছেন কোনো সমস্যা নাই, এটাই তো গণতন্ত্র। আপনি যে আলোচনা করতে পারছেন, একজন উপদেষ্টাকে নিয়ে কথা বলতে পারছেন, এটাই হচ্ছে গণতন্ত্র। ভোটের নাম করে তারপরে ভোটে নির্বাচিত হয়ে 1500 কোটি টাকা খরচ করে রাতের বেলা ভোট করে সেই ভোটে নির্বাচিত ইয়েদেরকে আপনার ক্ষমতায় আনার চাইতে এই ধরনের সরকার, যাদের সময় আমরা সব কথা বলতে পারি, এই সরকারই আমাদের দরকার। অতএব আমাকে বুঝতে হবে যে যেই পক্ষটা এইসব নিয়ে কথাবার্তা বলছে তাদের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য নিয়ে তারা কথা বলছে। আপনার প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ব্যাপারে বলা হচ্ছে তিনি নাকি আমেরিকা থেকে তাকে বসানো হয়েছে, তিনি বাংলাদেশ বিক্রি করে দেবে। আরে ভাই, পুরা বাংলাদেশ মনে করেন আমেরিকা যায় বেস করবে ইয়েতে, কি বলে, সেন্ট মার্টিনে। পৃথিবীর বিভিন্ন দেশে বেজ আছে, কাতারে আছে, সৌদিতে আছে, তুরস্কের মতো দেশে আপনার আছে। টার্কি তো সবচাইতে সমালোচনা, তার এখানে বেজ আছে না? বেজ থাকলে কি তার কি দখল করে ফেলেছে আমেরিকা? আমার সেন্ট মার্টিনে এসে যদি নাকি তারা বেজ করে করুক, কোনো সমস্যা না, আমার শত্রু আমেরিকা না। আমেরিকা কোনোদিন বাংলাদেশ দখল করতে যাবে না। বাংলাদেশ যদি দখল করে, সেটা দখল করবে ভারত আর চীন। তারা আমাদের শত্রু, তাদেরকে ফেস করবার জন্য একটা সুপার পাওয়ার আমার দেশে অবস্থান করা জরুরি। আমি মনে করি আমেরিকার সবসময় ওইখানে থাকা দরকার, এত চেতনার দরকার নেই। আমার জন্ম যদি 1947 সালের আগে হতো, আমি কখনো ব্রিটিশ বিরোধী আন্দোলন করতাম না, কারণ ব্রিটিশরা যদি ভারত উপমহাদেশে থাকতো, আজকে আহমেদাবাদ, গুজরাট, তারপরে বিভিন্ন জায়গাতে, এই যে উত্তরপ্রদেশ, এইসব জায়গায় যে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে, কাশ্মীরে যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতন করতে পারতো না। তারা যাওয়ার কারণে সেটা হয়েছে। ভারত উপমহাদেশে যদি ইংরেজরা এখন পর্যন্ত টিকে থাকতো, তাহলে বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশ হতো। আমরা চেতনা দেখিয়ে, বিশেষ করে আমাদের মুসলমানরা বেশি এই আন্দোলনগুলো করেছে। আমি কখনো করতাম না এই আন্দোলন। আমি অবশ্যই ব্রিটিশদের এই দেশে থাকার জন্য যা প্রয়োজন সেটা করতাম। অতএব আমেরিকার বাংলাদেশে থাকা খুব জরুরি। আমরা চাই আমেরিকার অবস্থান বাংলাদেশে সবসময় থাকুক, তারা আমাদের শত্রু না এই মুহূর্তে। আমাদের দেশ যদি আপনি স্বাধীন করে ফেলতে পারেন সেটা ঠিক আছে, আপনার দেশের প্রতি ইঞ্চি জায়গার ভেতরে ভারত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছিল। কোথায় গেছিল তখন আপনাদের এই সমালোচনা? কেউ তো কোনো কথা বলেন নাই। মংলা পোর্ট, চিটাগাং পোর্ট, সব জায়গায় বাংলাদেশের ভেতর দিয়ে 1 টাকা ট্রানজিট দিয়ে তারপরে ঢুকে গিয়েছে, কেউ কোনো কথা বলে নাই। এই যে মানুষগুলো আজকে কথা বলছে, তারা ওই সময় কথা বলে নাই। যারা ওই সময় কথা বলেছে তারাই আজকে, যদি এই সরকারও যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে, তারা দেখবেন এখনো কথা বলবে। তারা কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। কিন্তু তারা যারা তখন বলে নাই, এখন বলছে, এগুলো হচ্ছে সুবিধাভোগী। এরা আওয়ামী লীগ এই গত কয়েক বছরে কয়েক লক্ষ কোটি টাকা চুরি করে তারপরে এখন ভারতে গিয়ে বসে আছে, সেই টাকার বিনিময়ে এখন কথা বলে।